উত্তরপ্রদেশের চিত্রকূট আমাদের চারপাশের পরিচিত শহরের মতোই বেশ সাধারণ আর শান্ত একটি জায়গা। জীবনযাত্রা এখানে বেশ ধীরগতির। কিন্তু জানেন কি, এই শান্ত শহরের বুকে দিনের পর দিন লুকিয়েছিল এমন এক ভয়ঙ্কর সত্য, যা হয়তো কল্পনার অতীত। আজকের এই বিশ্লেষণে আমরা একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের চোখ দিয়ে এমন একটি বিষয় তুলে ধরব, যা ডিজিটাল দুনিয়ার এক গভীর অন্ধকার দিককে উন্মোচন করে। চলুন ধাপে ধাপে বুঝে নেওয়া যাক কিভাবে একটি একেবারে সাধারণ ফ্ল্যাট বাড়ির আড়ালে গড়ে উঠেছিল আন্তর্জাতিক ডার্ক ওয়েবের এক বিশাল সাম্রাজ্য। স্থানীয় মানুষদের সাথে কথা বলে একটা অদ্ভুত ব্যাপার জানা যায়। রামভবন এবং দুর্গাবতী নামের ওই দম্পতিকে এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা ডাকত স্যান্টাক্লজ আঙ্কেল আর আন্টি বলে। রামভবন ছিলেন সেচ দপ্তরের একজন জুনিয়র ইঞ্জিনিয়ার, আর দুর্গাবতী ছিলেন অত্যন্ত হাসিমুখের এক গৃহবধূ। এই নিঃসন্তান দম্পতি পাড়ার সব বাচ্চাদের কাছে ভীষণ জনপ্রিয় ছিলেন। তাদের ঘরের দরজা বাচ্চাদের জন্য যেন সবসময় খোলাই থাকত। পাড়াপড়শিদেরও তাদের প্রতি একটা আলাদা সহানুভূতি আর সম্মান ছিল। সবাই ভাবত নিজেদের সন্তান নেই বলেই হয়তো মানুষগুলো পাড়ার বাচ্চাদের এত ভালোবাসেন। কিন্তু এই জনপ্রিয়তার আড়ালে যে কতটা জঘন্য এক প্রতারণা লুকিয়েছিল, তা ঘুণাক্ষরেও কেউ টের পায়নি। আসলে এখানে দুটো সম্পূর্ণ ভিন্ন জগতের চিত্র ফুটে ওঠে। একদিকে ছিল তাদের পাবলিক পার্সোনা বা বাইরের রূপ, একেবারে অমায়িক, দানশীল আর সাদামাটা জীবনযাপন। আর অন্যদিকে ছিল তাদের ভয়ঙ্কর ডিজিটাল রিয়ালিটি। বন্ধ দরজার ওপারে রামভবন ছিলেন ডার্ক ওয়েবের একজন অত্যন্ত ধূর্ত সাপ্লায়ার। তারা অত্যন্ত ঠান্ডা মাথায় শিশুদের বিশ্বাস অর্জন করে, মানসিক প্রভাব খাটিয়ে তাদের ম্যানিপুলেট করত, আর সেই মর্মান্তিক ঘটনাগুলোর ডিজিটাল প্রমাণ তৈরি করে ডার্ক ওয়েবের এনক্রিপ্টেড নেটওয়ার্কে মোটা টাকায় বিক্রি করত। তো এবার দেখা যাক তারা কিভাবে এই আদর্শ প্রতিবেশী হয়ে উঠল। এই দ্বৈত জীবন কিন্তু তারা একদিনে তৈরি করেনি। বাইরে থেকে দেখলে তাদের বিশ্বস্ত দিকগুলোই সবার আগে চোখে পড়ে। সরকারি চাকরি, হাসিখুশির স্বভাব, বাচ্চাদের জন্য অবারিত দ্বার। কিন্তু একটু গভীরে গেলেই বেশ কিছু মারাত্মক সতর্কবার্তা বা রেড ফ্ল্যাগ চোখে পড়বে, যা সবার নজর পুরোপুরি এড়িয়ে গিয়েছিল। ইনভেস্টিগেশনে দেখা যায় 2010 থেকে 2020 সালের মধ্যে তারা অন্তত 10 বার ভাড়া বাড়ি বদলেছে। সরকারি কোয়ার্টার থাকা সত্ত্বেও সেখানে থাকেনি। সবচেয়ে বড় রেড ফ্ল্যাগটা কী ছিল জানেন? তাদের বাড়ির জানালাগুলো 24 ঘন্টা কালো পর্দায় ঢাকা থাকত, আর ভেতর থেকে সারাদিন একটা ভারী যান্ত্রিক শব্দ আসত। সমাজের চোখে তাদের ওই ভালো মানুষ ইমেজের কারণে এই রেড ফ্ল্যাগগুলো নিয়ে কেউ কোনোদিন প্রশ্নই তোলেনি। এত নিখুঁত অপরাধ, তবু একটা ডিজিটাল সূত্র সব ওলটপালট করে দিল। অপরাধী যতই চালাক হোক না কেন, কোথাও না কোথাও ঠিকই একটা চিহ্ন রেখেই যায়। ডার্ক ওয়েবে কাজ করার সময় রামভবন মাল্টিলেয়ার ভিপিএন ব্যবহার করত। কিন্তু একদিন কোনো একটি ফাইল আপলোড করার সময় মাত্র কয়েক সেকেন্ডের জন্য তার ভিপিএন কাজ করা বন্ধ করে দেয়। জাস্ট কয়েক সেকেন্ডের একটা টেকনিক্যাল গ্লিচ, আর ওই এক মুহূর্তের ভুলেই তার আসল ভারতীয় আইপি অ্যাড্রেসটি ফাঁস হয়ে যায়। ফ্রান্সে বসে ইন্টারপোলের গ্লোবাল কমপ্লেক্সের সাইবার হান্টাররা সাথে সাথে ওই সিগন্যাল ট্র্যাক করে ফেলে। ইন্টারপোল দ্রুত সেই তথ্য দিল্লির সিবিআই সদর দপ্তরে পাঠিয়ে দেয়। এরপরই শুরু হয় সিবিআইয়ের ছদ্মবেশে গোপন নজরদারি। এরপর সিবিআই পৌঁছে যায় সেই গোপন কামরার সন্ধানে। দীর্ঘ 1 মাস ধরে সিবিআইয়ের গোপন নজরদারি চলে। তারা নিশ্চিত হতে চাইছিলেন যে ইন্টারপোলের পাঠানো তথ্য আর এই সাধারণ দেখতে বাড়িটির ভেতরের সত্যতা আসলেই এক কিনা। এরপর আসে সেই চরম মুহূর্ত, 17ই নভেম্বর 2020। ঘড়িতে তখন ঠিক ভোর 4টে। চারপাশ একেবারে নিস্তব্ধ। ঠিক সেই মুহূর্তে সিবিআই অফিসাররা দরজা ভেঙে রামভবনের বাড়িতে প্রবেশ করেন। রামভবন হয়তো ভেতরে ভেতরে জানত একদিন না একদিন এই দিনটা আসবেই। আর এই ভোর 4টের অভিযানেই চিরতরে ভেঙে গুড়িয়ে যায় তাদের সেই শান্ত আর নিখুঁত প্রতিবেশীর মুখোশ। বাড়ির ভেতরে ঢুকে অফিসাররা প্রথমে একটা সাধারণ বাচ্চাদের খেলার ঘর দেখতে পান, যেখানে চারিদিকে শুধু খেলনা আর টেডি বিয়ার ছড়ানো। কিন্তু আসল রহস্য লুকিয়েছিল ড্রয়িং রুমের পেছনের একটা ভারী কাঠের দরজার ওপারে। দরজা খুলতেই অফিসাররা আক্ষরিক অর্থে চমকে ওঠেন। ঘরটা ছিল সম্পূর্ণ সাউন্ডপ্রুফ। দেয়ালে আর জানালায় পুরো রাবার প্যাডিং এবং কালো মখমলের পর্দা লাগানো, যাতে ভেতরের একটা শব্দও বাইরে না যায়। সেখানে সারি দিয়ে সাজানো ছিল হাই এন্ড ল্যাপটপ, একাধিক ডিএসএলআর ক্যামেরা আর প্রফেশনাল স্টুডিও লাইট। এটা মোটেও কোনো সাধারণ ঘর ছিল না, এটা ছিল একটা আস্ত অত্যাধুনিক সাইবার ক্রাইম ল্যাব। কিন্তু আসল যুদ্ধটা তো ছিল এনক্রিপশন ভাঙার লড়াই। অপরাধীদের অ্যারেস্ট করেই কিন্তু অভিযান শেষ হয়নি। রামভবন অত্যন্ত ধূর্ত একজন সাইবার ক্রিমিনাল ছিল। সে তার সিস্টেমে একটা অটো ডিলিট কিল সুইচ সেট করে রেখেছিল। এর মানে হল সিবিআই যদি জোর করে বা ভুল পাসওয়ার্ড দিয়ে তার সিস্টেম খোলার চেষ্টা করত, তাহলে মুহূর্তের মধ্যে হার্ড ড্রাইভের সমস্ত ডেটা চিরতরে স্বয়ংক্রিয়ভাবে মুছে যেত।
বুঝতেই পারছেন এই অত্যাধুনিক সাইবার সিকিউরিটি ভেদ করে প্রমাণ জোগাড় করা ফরেনসিক বিশেষজ্ঞদের জন্য কতটা বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এবার আসি তাদের আর্থিক লেনদেনের কথায়। এত বড় অপরাধ থেকে কোটি কোটি টাকা উপার্জন হয়েছিল ঠিকই, কিন্তু সাধারণ ব্যাংকের কোনো খাতায় তার হিসেব ছিল না। কারণ লেনদেন হতো মনেরো নামক একটি স্পেশাল ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। বিটকয়েন কিছুটা ট্র্যাক করা গেলেও মনেরো অত্যন্ত এনক্রিপ্টেড হওয়ায় একে ট্র্যাক করা প্রায় অসম্ভব। ডার্ক ওয়েবের এই অদৃশ্য মুদ্রার মাধ্যমেই এত বছর ধরে তারা নিজেদের অবৈধ সাম্রাজ্য চালিয়ে আসছিল। আর এই সাম্রাজ্য কতটা বিস্তৃত ছিল জানেন? সংখ্যাটা হলো ৪৭। হ্যাঁ, চীন, আমেরিকা, ব্রাজিল থেকে শুরু করে বিশ্বের প্রায় ৪৭টি দেশের ক্রেতাদের কাছে ডার্ক ওয়েবে এই বিকৃত ডিজিটাল কন্টেন্টের চাহিদা ছিল। আন্তর্জাতিক স্তরে এই কন্টেন্টগুলো চড়া দামে বিক্রি হতো, আর সাবস্ক্রিপশন মডেলেও বিশাল এক ব্যবসা চলত। ফরেনসিক বিশেষজ্ঞদের সপ্তাহের পর সপ্তাহ লেগে যায় ওই এনক্রিপশন ভাঙতে। আর এনক্রিপশন ভাঙার পর যে সংখ্যাটি সামনে আসে তা সত্যি শিউরে ওঠার মতো। প্রায় ২ লাখেরও বেশি ডিজিটাল ফাইল এবং ছবি উদ্ধার করা হয় ওই ল্যাপটপ আর মেমোরি কার্ডগুলো থেকে। ২ লাখ! ১০ বছর ধরে নীরবে কত শত শিশুর শৈশব যে তারা ধ্বংস করেছে, এই সংখ্যাটা তার এক জ্বলন্ত আর ভয়ঙ্কর প্রমাণ। এবার আসি এই মামলার চূড়ান্ত রায়ের কথায়। অপরাধ সামনে আসার পর শুরু হয় দীর্ঘ আইনি লড়াই। ঘটনাগুলো ঘটেছিল ৪ দেওয়ালের মাঝে এবং ডিজিটাল দুনিয়ার গভীর অন্ধকারে, কিন্তু আইনের হাত থেকে তারা শেষ পর্যন্ত বাঁচতে পারেনি। ২০১০ থেকে ২০২০ পর্যন্ত চলে তাদের নিরবচ্ছিন্ন অপরাধ। এরপর ২০২০ সালের অক্টোবরে ইন্টারপোলের প্রথম সংকেত, নভেম্বরে সিবিআইয়ের ঐতিহাসিক অভিযান, আর অবশেষে দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর ২০২৪ সালে আদালত এই মামলার ঐতিহাসিক মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। এই দীর্ঘ বিচার প্রক্রিয়ার একটা খুব বড় টার্নিং পয়েন্ট ছিল। গ্রেফতারের পর স্ত্রী দুর্গাবতী নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করে বসে এবং আদালত থেকে এক পর্যায়ে সে জামিনও পেয়ে যায়। কিন্তু সিআরপিসির ১৬৪ ধারা অনুযায়ী বিচারকের সামনে যখন একজন ৮ বছরের শিশু অত্যন্ত সাহসিকতার সাথে সাক্ষ্য দেয়, তখন পুরো দৃশ্যপট পাল্টে যায়। শিশুটি পরিষ্কার জানিয়ে দেয় যে দুর্গাবতীর শুধু সেখানে উপস্থিতি থাকত না, বরং বাচ্চাদের চকলেট দিয়ে ভুলিয়ে রাখার প্রধান কাজটাই সে করত। ওই ছোট্ট একটি জবানবন্দি দুর্গাবতীর সমস্ত মিথ্যে দাবি একেবারে ধূলিসাৎ করে দেয়। আদালত এই অপরাধটিকে ভারতের আইনি ইতিহাসের অন্যতম বিরল অপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন। ভারতীয় দণ্ডবিধি বা আইপিসি, শিশুদের সুরক্ষায় পক্সো আইন এবং তথ্য প্রযুক্তি আইনের অত্যন্ত কঠোর ধারাগুলো প্রয়োগ করে রামভবন এবং দুর্গাবতী দুজনকেই মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়। ডিজিটাল প্রমাণ আর মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে আইনি কাঠামোর ভেতরে থেকেই এই ঐতিহাসিক রায় নিশ্চিত করা সম্ভব হয়। এতক্ষণ আমরা একটা ঘটনা জানলাম, কিন্তু আমাদের সন্তানদের সুরক্ষা নিশ্চিত করাটাই এখন সবচেয়ে জরুরি। এই পুরো ঘটনার বিশ্লেষণ কিন্তু শুধু একটা অপরাধের কাহিনী নয়, এটি আধুনিক সময়ের প্রতিটি পরিবারের জন্য একটা বিরাট বড় সতর্কবার্তা। প্রযুক্তি আমাদের জীবনকে যেমন সহজ করেছে, ঠিক তেমনি এর ভেতরে লুকিয়ে আছে ভয়াবহ সব ফাঁদ। আমাদের সন্তানদের সুরক্ষিত রাখতে হলে প্রযুক্তির সঠিক ব্যবহার আমাদের জানতেই হবে। বাড়ির ইন্টারনেট রাউটার সুরক্ষিত রাখা, ডিভাইসে কঠোর প্যারেন্টাল ফিল্টার চালু করা এখন অত্যন্ত জরুরি। বাচ্চারা ইন্টারনেটে কি করছে তার ওপর নিয়মিত নজর রাখতে হবে। প্রাথমিক ডিজিটাল ফরেনসিক বা বেসিক সিকিউরিটি সম্পর্কে নিজেদের একটু পড়াশোনা করতে হবে, তবেই পরিবারকে নিরাপদ রাখা সম্ভব। তবে একটা কথা মনে রাখবেন, শুধু প্রযুক্তি দিয়ে সব বিপদ ঠেকানো যায় না। মনস্তাত্ত্বিক সতর্কতাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। শিশুদের সাথে খোলামেলা আলোচনা করুন, তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, যাতে তারা যে কোনো বিষয়ে আপনার সাথে নির্দ্বিধায় কথা বলতে পারে। তাদের আচরণে কোনো হঠাৎ পরিবর্তন এলে তা অবহেলা করবেন না। সমাজে বসবাস করতে গেলে মেলামেশা করতেই হবে, কিন্তু কাউকে, সে যত কাছেরই হোক না কেন, অন্ধভাবে বিশ্বাস করা একদমই চলবে না। শিশুদের বোঝাতে হবে যে ইন্টারনেটের জগৎ এবং বাইরের জগতেও এই ডিজিটাল বিপদগুলো সম্পর্কে সচেতন হওয়া কতটা প্রয়োজন। আজকের এই বিশ্লেষণ আমরা একটি প্রশ্ন দিয়ে শেষ করব। বিষয়টা একবার গভীরভাবে ভেবে দেখা প্রয়োজন। যদি স্যান্টাক্লজ আঙ্কেল আর আন্টির মতো সবচেয়ে বিশ্বস্ত প্রতিবেশীরাও এমন একটা জঘন্য ডিজিটাল মুখোশের আড়ালে লুকিয়ে থাকতে পারে, তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা যে পরিবেশ তৈরি করছি তা আসলে কতটা নিরাপদ? নিরাপত্তা শুধু দরজা তালা দেয় নয়, আসল নিরাপত্তা লুকিয়ে আছে আমাদের সচেতনতায়, সতর্কতায় এবং সঠিক ডিজিটাল শিক্ষায়। সবাই ভালো থাকবেন আর সাবধানে থাকবেন।